হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসটি হচ্ছে ভেক্টর চ্যাপ্টারের ডট এবং ক্রস প্রোডাক্ট নিয়ে। তো প্রথমেই বলে রাখি, আজকের ক্লাসটা তাদের জন্য যাদের ভেক্টর চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট আছে কিন্তু এখনও ডট এবং ক্রস প্রোডাক্ট শেষ হয়নি, বা শেষ হলেও প্রবলেম রয়ে গেছে। ডট এবং ক্রস প্রোডাক্ট করতে কিছু না কিছু প্রবলেম ফেস করতে হয়, তবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ডট এবং ক্রস প্রোডাক্ট ভেক্টর চ্যাপ্টারের খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। ভেক্টরের যতগুলো নিউমেরিক্যাল করবে ম্যাক্সিমাম নিউমেরিক্যালে ডট এবং ক্রস প্রোডাক্ট তোমাদের জানতে লাগবেই। এমনকি শুধু ভেক্টর চ্যাপ্টার নয়, ক্লাস 11-12 ফিজিক্সে আরও যতগুলো চ্যাপ্টার করবে বাকি চ্যাপ্টারগুলো, ওই ম্যাক্সিমাম চ্যাপ্টারগুলোতে দেখবে ডট এবং ক্রস প্রোডাক্ট তোমাদের জ্বালাবে। তো বেশি একটা কঠিন কোনো পার্ট নয়, খুবই ইজি যদি তুমি ব্যাপারটা বুঝতে পারো ঠিক করে। তো অ্যাকচুয়ালি কী হয় ডট এবং ক্রস প্রোডাক্ট, অ্যাকচুয়ালি কী হয়? তো আমরা নর্মালি স্কেলার মাল্টিপ্লিকেশন করে থাকি, সবাই পারি। যেমন 3 × 4 কত হবে? 12, 12 × 3 কত হয়ে যাবে? 36। তেমনি দুটো ভেক্টরের মাঝে যখন আমরা মাল্টিপ্লিকেশন করব, সেই মাল্টিপ্লিকেশনের দুটো টাইপ হয়, একটা হচ্ছে ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। মানে ডট এবং ক্রস দুজনই কাজ করবে দুটো ভেক্টরের মাঝে। যেমন এ ভেক্টর বি ভেক্টর লঞ্চ করা হয়েছে দুপাশে, রেক্টেঙ্গুলার ফর্মেটে দেখানো হয়েছে। আর রেক্টেঙ্গুলার ফর্মেট বলতে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, যারা জানি কি থাকে, যারা থাকে এক্স, ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর। তো ওদের টার্মসে যদি এক্সপ্রেস করো, এদেরকে বলা হয় রেক্টেঙ্গুলার ফর্মেট। তো রেক্টেঙ্গুলার ফর্মেটে সেম দুটো ভেক্টরকে এ পাশে এবং ও পাশে নেওয়া হয়েছে। তো ডট এবং ক্রস প্রত্যেকেই চলবে দুটো ভেক্টরের মাঝে, যেমন এ আর বি নিলাম আমি। কিন্তু ডট করলে, মানে এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝে যখন তুমি ডট করে নেবে, তখন আনসারটা একটা স্কেলার পাবে। তাই ডট প্রোডাক্টের আরেক নাম দেওয়া হয়েছে স্কেলার প্রোডাক্ট। ঠিক তেমনি দুটো ভেক্টর এ আর বির মাঝে যখন তুমি ক্রস করবে, তখন আনসারটা তুমি ভেক্টর পাবে। তাই ক্রস প্রোডাক্টের আরেক নাম পড়ে গেল ভেক্টর প্রোডাক্ট। তো কম্পেয়ার করে আমরা দুটোই একসাথে রাখছি, যাতে কম্পেয়ার করে বোঝা যায় যে ডটে কি কাজটা হয় আর ক্রসে কি কাজটা হয়। তো চলো দেখা যাক। প্রথমেই দেখাচ্ছি এ ডট বি যদি তুমি করো, তো এ ভেক্টর ডট বি ভেক্টর করার দুটো রুল আছে, দুটো মেথড আছে। তো এটা মেথড 1 তুমি ধরতে পারো, আর মেথড 2টা আমি লাস্টে দেখাবো। তো মেথড 1 কখন ইউজ করতে হয় আর মেথড 2 কখন ইউজ করতে হয়, এটা নিয়েই অনেকের কনফিউশন থেকে যায়, তাই প্রবলেমটা অ্যারাইজ হয়। তো মেথড 1 তুমি তখনই ইউজ করতে পারবে যখন এই দুটো ভেক্টরের ম্যাগনিটিউড তোমার জানা থাকবে এবং এই দুটো ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল যখন তোমার জানা থাকবে। ধরো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাদের মাঝে অ্যাঙ্গেল মেনটেন করা আছে কত? থিতা। তাহলে কি কি রিকোয়ারমেন্ট বললাম আমি মেথড 1 করার? দুটো ভেক্টরের প্রত্যেকের ম্যাগনিটিউড জানা চাই এবং তাদের মাঝের অ্যাঙ্গেলটা জানা চাই। যদি এগুলো জানো, তবে তুমি মেথড 1 এ ডট প্রোডাক্ট করতে পারো। তো কি করে করে? প্রথমেই এ ভেক্টরের ম্যাগনিটিউড এ এবং বি ভেক্টরের ম্যাগনিটিউড বি কে নর্মাল ইন্টু করবে। নর্মাল ইন্টু বলতে স্কেলার ইন্টু, যেমন চিনি আমরা। ম্যাগনিটিউড কি? এটা নাম্বারই তো আসবে, দুটো নাম্বার এ আর বি। তো তাদের নর্মাল একটা প্রোডাক্ট করতে হবে, সাথে আরও একজনকে বসাতে হবে যে হবে কস থিতা। যেখানে থিতা বলতে নিশ্চয়ই বুঝতে পারছো তাদের মাঝে যে অ্যাঙ্গেলটা মেনটেন করা আছে। বল এখানে কোনো ক্যাপ হবে না? না, কোনো ক্যাপ হবে না, কারণ এই জিনিসটা কি একটা পিওর স্কেলার। তোমরা দেখতেই পারছো কোনো ক্যাপ নেই, তার মানে এই জিনিসটা কি পেলাম আমরা? একটা স্কেলার কোয়ান্টিটি পেলাম। তাই বলে এসেছিলাম যে ডট প্রোডাক্ট দুটো ভেক্টরের মাঝে চললেও আনসারটা কি দেয়? অলওয়েজ একটা স্কেলার দেয়, যার কারণে এর আরেক নাম স্কেলার প্রোডাক্ট। তো মেথড 1 আশা করি ক্লিয়ার। দুটো ভেক্টরের যদি ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল জানা থাকে, তবে তাদের এইভাবে বসিয়ে যদি তুমি প্রোডাক্ট করে নাও, তাহলে তুমি ওই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বের করতে পারো। সেম এই ব্যাপারটাই আমি ও পাশে দেখিয়ে আসি একেবারে। তো তার জন্য তোমার যে রুল 1 এর জন্য যে রিকোয়ারমেন্টটা, সেটা এক্স্যাক্টলি সেম থাকবে। মানে দুটো ভেক্টর যদি এ আর বি হয়, তবে তাদের মাঝের অ্যাঙ্গেল যদি তোমার জানা থাকে এবং তাদের যদি ইন্ডিভিজুয়াল ম্যাগনিটিউড জানা থাকে, তবে রুল 1 ইউজ করে বা মেথড 1 ইউজ করে তুমি কি করতে পারো? ওই দুটো ভেক্টরের মাঝে ক্রস প্রোডাক্টটাও করতে পারো। দেখো ডট যেমন দুজন ভেক্টরের মাঝে চলছে, ক্রসটাও দুজন ভেক্টরের মাঝে চলছে। তো অনেকটাই সিমিলার থাকবে এ বি কস থিতার মধ্যে। এখানেও শুরুতে এ এবং বি বসাতে লাগবে, মানে প্রোডাক্ট করতে লাগবে। কিন্তু এদিকে যেমন কস থিতা, ও পাশে হয়ে যাবে সাইন থিতা। জাস্ট এতটুকুই তফাৎ। এবং সাথে একটা এন ক্যাপ তোমাকে দিতেই লাগবে। অনেক বইতেও এই এন ক্যাপটা মিসিং থাকে, কিন্তু পুরোপুরি ভুল থাকে, এন ক্যাপ তোমাকে বসাতে লাগবেই। কারণ আমি আগেই বলে এসেছিলাম দুটো ভেক্টরের মাঝে ক্রস প্রোডাক্ট যদি করো, তবে আনসারটা তুমি একটা ভেক্টর পাবে, স্কেলার নয়। আর ভেক্টরের নিশ্চয়ই একটা ডাইরেকশন থাকে। হ্যাঁ, তবে তুমি এন ক্যাপটা উড়িয়ে দিতে পারো, সরিয়ে দিতে পারো। কখন? যখন তুমি এ ক্রস বি কে মডিউলাসের মধ্যে রাখবে।
আর মডুলাস বা মড মানে কি বুঝি আমরা, একটা ভেক্টরের যদি ম্যাগনিটিউডকে আমরা জাস্ট লিখি, মানে ডাইরেকশনকে বাদ দিয়ে যদি ম্যাগনিটিউডকে লিখি, তখন তুমি 100 বার কি বসাতে পারো, এ বি সাইন থিটা। বাট তুমি যদি মড ইউজ না করো তাহলে তোমাকে অবশ্যই এই এন ক্যাপটা ইউজ করতে লাগবে। এখন কথা উঠছে এই এন ক্যাপটা কোন দিকে আসবে, তাই তো? এন ক্যাপটা যেহেতু একটা ডাইরেকশন, সেটা কোন দিকে আসবে, তো এটা জানার জন্য আমাদের আবার জানা চাই রাইট হ্যান্ড থাম্ব রুল। রাইট হ্যান্ড রুলটা আমাদের জানা চাই। তো এই রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করতেও প্রচুর স্টুডেন্টদের প্রবলেম দেখেছি আমি। তো খুব ভালো করে আমার স্টেপগুলো ফলো করো, কি কি স্টেপে আমাদের রাইট হ্যান্ড রুলটা অ্যাপ্লাই করতে হয়। প্রথমেই কোন হ্যান্ড লাগবে, অবভিয়াসলি রাইট হ্যান্ড লাগবে। তার রিস্ট চিনতে লাগবে, এই যে রিস্ট বা কবজি। তার পাম চিনতে লাগবে বা তালু। তো আমাদের হাতের যে প্লেসমেন্টটা হবে সেটা অলওয়েজ হবে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ এবি, মানে যাদের মাঝে তুমি ক্রস প্রোডাক্ট করছো তারা যে প্লেনে লাই করছে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলারে তোমার হাতটা প্লেস করতে লাগবে। তো প্লেন বলতে এখানে বোর্ডের প্লেনটা নিশ্চয়ই বুঝতে পারছো, এ এবং বি দুজনই লাই করছে আমাদের বোর্ডের প্লেনে। তো বোর্ডের সাথে পারপেন্ডিকুলারে প্লেস করলাম কোন হাত, অবভিয়াসলি রাইট হ্যান্ড। রিস্ট কোথায় থাকা চাই, ওই এ ভেক্টর আর বি ভেক্টরের অরিজিনে থাকা চাই। তাহলে অরিজিন কোথায়, ও পয়েন্টে সেট হয়ে আছে না, তাহলে এমনভাবে প্লেস করতে লাগবে যাতে ডান হাতের যে তালু সেটা বোর্ডের প্লেনের সাথে, মানে এ আর বির প্লেনের সাথে পারপেন্ডিকুলার থাকে, এবং রিস্ট কোথায় থাকে, অরিজিনে থাকে। এরপর তোমার কাজ হবে, যদি এ ক্রস বির ডাইরেকশন তুমি চাও তাহলে এ থেকে বির দিকে হাতকে ঘোরানো, এবং মনে রাখো ঘুরবে অলওয়েজ তালুর দিকে, পামের দিকে, এদিকে নয়। উল্টো দিকে ঘোরানোটা এখানে অ্যাপ্লিকেবল হবে না, শুধু একদিকেই আমরা ঘোরাবো, ঠিক আছে? তাহলে চলো এ ক্রস বি দেখা যাক। এই নিলাম রাইট হ্যান্ড, এই নিলাম তালু, হাতের যে পামটা সেটা কি বোর্ডের প্লেনের সাথে পারপেন্ডিকুলার সেট করলাম, রিস্ট আছে আমার অরিজিনে। তারপর এ থেকে যেই আমি বির দিকে ঘোরাচ্ছি, এবং বললাম আমি অলওয়েজ এই পাশেই ঘোরাবো, ও পাশে নয়, তাহলে যেই আমি এই হাতটা ঘোরালাম আমার রাইট হ্যান্ড কোন দিকে ডাইরেক্টেড, আপওয়ার্ড টু দ্য প্লেন অফ দ্য বোর্ড। আর এভাবেই আমরা জানতে পারি এ ক্রস বি যদি আমি করি তবে তার যে ডাইরেকশন সেটা এ পাশে থাকবে। এ পাশ বলতে এটা অ্যাকচুয়ালি 3D-তে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, আপওয়ার্ড টু দ্য প্লেন অফ দ্য বোর্ড। ঠিক তেমনি তোমার যদি বি ভেক্টর ক্রস এ ভেক্টরের দরকার হয়, হতেই পারে, ঠিক সেম টু সেম রুল ফলো করবে। রাইট হ্যান্ড নিলাম, তালু নিলাম, বোর্ডের প্লেনের সাথে পারপেন্ডিকুলার প্লেস করলাম, রিস্ট আমার অরিজিনে। কিন্তু যেই তুমি বি ক্রস এ, মানে বি থেকে এ দিকে ঘোরাতে যাবে, তখন দেখবে হাতটা উল্টো দিকে ঘুরছে। তো আমি তো বললাম এদিকে ঘোরানো যাবে না, অলওয়েজ এদিকে ঘোরানো চাই। তখন তোমার কি বাধ্য হয়ে পুরো হাতটাই এভাবে উল্টে দিতে লাগবে। যেই তুমি উল্টে দিলে সবকিছু ম্যাচ করছে আগের মতো, দেখো রিস্টটাও এখন অরিজিনে, কিন্তু হাত কিন্তু বি থেকে এর দিকে ইজিলি ঘুরতে পারছে। তবে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে, যে রাইট হ্যান্ডের থাম আমার উপরের দিকে ছিল এখন কিন্তু সেটা ভেতরের দিকে চলে গেছে, মানে যে ডাইরেকশনটা পারপেন্ডিকুলারলি আপ ছিল এখন সেটা নর্মালি ডাউনওয়ার্ড হয়ে গেছে। তাহলে এটা চলে এলো আমার বি ভেক্টর ক্রস এ ভেক্টর। আর এই ডাইরেকশনটা কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে, পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড টু দ্য প্লেন অফ দ্য বোর্ড, ঠিক আছে? আর নিজেদের চোখে দেখতে পেলাম আমরা এ ক্রস বি আর বি ক্রস এ করলে জাস্ট ডাইরেকশনটাই ঘুরে যায়। হ্যাঁ, ঠিকই ধরেছো। তাই আমরা যদি বি ভেক্টর ক্রস এ ভেক্টর করি সেটা এ ভেক্টর ক্রস বি ভেক্টরের সাথে একদমই ইকুয়াল হয় না, বরঞ্চ কি হয়ে যায়, পুরোপুরি অপোজিট ডাইরেকশনের হয়ে যায়। তাই তুমি যদি একটা মাইনাস লাগিয়ে দাও তবেই সেটা কি দুপাশে ব্যালেন্স হয়ে যায়। শুধুমাত্র ডাইরেকশনের তফাৎ থাকে, ম্যাগনিটিউডের কোনো তফাৎ নয়। তাই বলা হয় এই যে ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট সেটা কমিউটেটিভ প্রপার্টিকে স্যাটিসফাই করে না, তার মানে উল্টে দিলে সেম আনসার পাওয়া যায় না। তবে একটা মাইনাস দিলে ব্যালেন্স হয়ে যায়, কারণ কিসের অমিল থাকে, শুধুমাত্র ডাইরেকশনটা অপোজিট থাকে, ম্যাগনিটিউড তো সেমই থাকে। তাই শুধুমাত্র একটা মাইনাস এই দুপাশে ব্যালেন্স করে দিতে পারে, ঠিক আছে? এবং এই কথাটাই আমি যদি এদিকে বলি, তবে এখানে কিন্তু ব্যাপারটা উল্টো। এখানে কোনো ব্যাপারই হয় না তুমি যদি উল্টে দাও, মানে এ ডট বি যা আর বি ডট এও কিন্তু সেম আনসারটাই দেবে। রিজন তোমার চোখের সামনে। এখানে তো ডাইরেকশনটার জন্য ভেজাল লাগছিল না, এখানে কোনো ডাইরেকশন নেই, কারণ এটা একটা পিওর স্কেলার কোয়ান্টিটি। তাই তুমি উল্টে দিলেও আনসারটা এক্স্যাক্টলি সেম পাওয়া যায়। তাহলে এতক্ষণ অবধি আমাদের কি গেল, দুটো ভেক্টরকে ডট করলে মেথড ওয়ানে কিভাবে করা যায়, এবং ক্রস করলে মেথড ওয়ানে কিভাবে করা যায়, এবং ক্রস প্রোডাক্টের যে ডাইরেকশনটা হয় সেটাকে কিভাবে তুমি ট্রেস করতে পারো সেটাও কিন্তু শিখে নিলে। এবার আমরা যাব মেথড টুর দিকে। তবে মেথড টুতে যাওয়ার আগে একটা অন্য কিছু তোমাদের আগে শিখতে লাগবে বা জানতে লাগবে। সেই অন্য কিছুটা হচ্ছে এই যে ক্যাপগুলো থাকে, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এরা জানি কে থাকে, এরা থাকে ইউনিট ভেক্টরস অ্যালন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস। এই ইউনিট ক্যাপদের মাঝে যখন আমরা ডট এবং ক্রস করি তখন আনসারটা কি আসে এটা আগে একটু দেখতে লাগবে। ওটা দেখার পরই ইমিডিয়েটলি আমরা কোথায় চলে যাব, মেথড টুতে চলে যাব দুপাশে। তো চলো দেখা যাক, আমি যদি আই ক্যাপ ডট আই ক্যাপ করি তবে কি পাওয়া যায়।
তো যেহেতু মেথড 2 এখনো শেখায়নি, তার মানে আই ক্যাপ ডট আই ক্যাপ কি দিয়ে করব, নিশ্চয়ই মেথড 1 দিয়ে করব। তো চলো এ অ্যান্ড বি এখানে দুজনই কে আই ক্যাপ, তাহলে এর ম্যাগনিটিউডও 1, বির ম্যাগনিটিউডও 1। কেন? কারণ আমরা জানি নিশ্চয়ই ইউনিট ভেক্টরদের ম্যাগনিটিউড অলওয়েজ 1 হয়, আর সেজন্যই তো নামটা কি হয়, ইউনিট ভেক্টর। তো এখানে এর ম্যাগনিটিউডও 1, বির ম্যাগনিটিউডও 1, পাশে কে বসবে, কস থিটা। তো সেম ভেক্টর যেহেতু তাদের মাঝের অ্যাঙ্গেল 0, নিশ্চয়ই আলাদা করে বোঝানোর দরকার নেই, সেম ভেক্টর মানে তাদের মাঝের অ্যাঙ্গেল মেনটেন কত থাকবে, 0 থাকবে, তাই এখানে বসবে cos 0। আর কত পেয়ে গেলে এভাবে 1 পেয়ে গেল। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো আমি যদি সেম ভাবে আই ক্যাপ ডট আই ক্যাপের মতো করে জে ক্যাপ ডট জে ক্যাপ করি এবং কে ক্যাপ ডট কে ক্যাপ করি, প্রত্যেকবারই আমি কত পাবো, আনসারে 1 পাবো। তো এটাকে তুমি একইবারে কিভাবে মনে রাখতে পারো, যদি লাইক ভেক্টরদের আমরা করি, লাইক ইউনিট ভেক্টরদের আমরা ডট প্রোডাক্ট করি, তবে আনসার অলওয়েজ কি পাওয়া যায়, 1 পাওয়া যায়। তাহলে কখন পাওয়া যায়, যদি লাইক ইউনিট ভেক্টরসদের আমরা ডট প্রোডাক্ট করি। এবার দেখা যাক আনলাইক। তো আনলাইক বলতে কি, যেমন আই ক্যাপ ডট জে ক্যাপ হতে পারে। তো দেখো তো এখানেও কি করব, এ বি কস থিটা, এ বলতে এটার ম্যাগনিটিউড দ্যাট ইজ 1, বি বলতে ওইটার ম্যাগনিটিউড এটাও 1, আর কস থিটা যে তুমি বসাতে যাবে নিশ্চয়ই 90 ডিগ্রি বসাবে তুমি, কারণ তুমি তো জানো আই ক্যাপ মানে এক্স অ্যাক্সিস, জে ক্যাপ মানে ওয়াই অ্যাক্সিস, তারা অলওয়েজ মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকে। তাই আই জে নাও, জে কে নাও, আই কে নাও, অলওয়েজ তুমি অ্যাঙ্গেলটা কত পাবে, cos 90 পাবে। আর এই cos 90-র জন্য এই আনসারটা এখানে কত হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে আই জে নিলে যেমন তুমি 0 পেলে, তুমি জে কে নিলেও 0 পাবে, কে আই নিলেও 0 পাবে, কারণ বারবার এখানে অ্যাঙ্গেলটা কত বসবে, cos 90 বসে। তাহলে এই যে ব্যাপারটা, এটাকে আমরা কি করে লিখতে পারি, আই ক্যাপ ডট জে ক্যাপ, জে ক্যাপ ডট কে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ ডট আই ক্যাপ। যাই তুমি করো না কেন, যদি আনলাইক হয়ে থাকে তবে সেই আনসারটা অলওয়েজ কত পাওয়া যায়, 0 পাওয়া যায়। তো এই পাশে কি লিখে রাখি আমরা, আনলাইক ভেক্টরস। কিরকম ভেক্টরস, ইউনিট ভেক্টরস। ঠিক আছে, ক্লিয়ার একদম। সিম্পলি মনে রাখো, লাইক ইউনিট ভেক্টরটা 1 দেয় আর আনলাইক ইউনিট ভেক্টরটা 0 দেয়, কিসে, তাদের মাঝে ডট প্রোডাক্ট করলে। এবার এই ব্যাপারটা খেয়াল করে আমরা মেথড 2-তে চলে যাই। এ ভেক্টর ডট বি ভেক্টর, মেথড 1-এর কিছু রিকোয়ারমেন্ট বলেছিলাম, তাদের ম্যাগনিটিউড জানা চাই এবং তাদের মাঝের অ্যাঙ্গেল জানা চাই। মেথড 2টা কখন ইউজ করব, যখন তাদের মাঝের অ্যাঙ্গেল আমার জানা থাকবে না। নিশ্চয়ই বুঝতে পারছো, অ্যাঙ্গেল যদি জানা না থাকে তুমি এই প্রসেসে কিন্তু আটকে যাবে, তুমি করতে পারবে না মেথড 1-এ। তো যখন তাদের মাঝের অ্যাঙ্গেল জানা থাকবে না, বরঞ্চ কি জানা থাকবে, এদের ফরম্যাট জানা থাকবে, এদের রেক্টেঙ্গুলার ফরম্যাট জানা থাকবে, তখন তুমি এখানে না গিয়ে বরঞ্চ কোথায় যেতে লাগবে, মেথড 2-তে যেতে লাগবে। কিভাবে দেখো, অ্যাকচুয়ালি এ আই ক্যাপ এই পার্টটাকে আমরা প্রত্যেকের সাথে এখন কি করব, ডট প্রোডাক্ট করব। মানে এ ভেক্টরের ফার্স্ট টার্মকে বি ভেক্টরের প্রত্যেক টার্মের সাথে ডট প্রোডাক্ট করব। কিন্তু দুর্ভাগ্যবশত আই ক্যাপের সাথে জে ক্যাপ এবং আই ক্যাপের সাথে কে ক্যাপ ওরা কত মারবে, 0 মারবে না। তার মানে শুধুমাত্র কাজ করবে আই ক্যাপের সাথে আই ক্যাপটা। আর তাই ডাইরেক্ট আমি বুঝিয়ে ফেলছি, তুমি যদি এভাবে ডট প্রোডাক্ট করো মানে মেথড 2 দিয়ে, তাহলে আই ক্যাপের যে কোফিশিয়েন্টগুলা, এখানে যে প্লাস এ এখানে প্লাস পি, এদের উইথ সাইন প্রোডাক্ট করে বসাতে লাগে। তাহলে প্লাস এ ইন্টু প্লাস পি কত আসবে, প্লাস এ পি। আশা করি বুঝেছো। অ্যাকচুয়ালি এদের সাথেও হচ্ছিল, কিন্তু আই জে আর আই কে এরা 0 মেরে দিয়েছিল, তাই এরা টিকতে পারেনি। কে টিকে গেছে শুধুমাত্র আই ক্যাপের সাথে আই ক্যাপ, তাই এদের যে কোফিশিয়েন্টগুলা এরা উইথ সাইন প্রোডাক্ট হয়ে বসে গেছে। নেক্সট কাজ কি হবে তোমার, জে ক্যাপকে টার্গেট করা। তো আই ক্যাপের যে হাল, জে ক্যাপেরও নিশ্চয়ই সেম হাল, ও শুধু নিজের মানুষের সাথেই আনসার দেবে, অন্য মানুষদের সাথে কোনো আনসার দেবে না, দ্যাট ইজ 0 দেবে। তার মানে জে ক্যাপের যদি তুমি করো তাহলে কি আনসার পাবে, এ ভেক্টরে জে ক্যাপের কোফিশিয়েন্ট প্লাস বি, বি ভেক্টরে জে ক্যাপের কোফিশিয়েন্ট প্লাস কিউ, উইথ সাইন ইন্টু করলে কত আসবে, প্লাস বি কিউ। ক্লিয়ার। আর একইভাবে যদি কে ক্যাপকে তুমি টার্গেট করো কত পাবে, প্লাস সি ইন্টু প্লাস আর, দ্যাট ইজ প্লাস সি আর। এটাই হচ্ছে মেথড 2 করার টেকনিক বা ট্রিক, যাই বলো। ঠিক আছে, কিন্তু রিকোয়ারমেন্টগুলো মাথায় রাখা চাই, কখন আমি মেথড 1-এ যাব, কখন আমি মেথড 2-তে যাব। মেথড 1 করার জন্য আমার চাই তাদের মাঝের অ্যাঙ্গেল এবং ইন্ডিভিজুয়াল ম্যাগনিটিউডস, আর মেথড 2 করার জন্য আমার চাই প্রত্যেকের রেক্টেঙ্গুলার ফরম্যাট, এই চেহারাগুলো আমাদের জানা চাই। ঠিক আছে, এবার যাওয়া যাক ও পাশে। তো ও পাশে যদি যাও, এই ব্যাপারটা তো আগে দেখাতে লাগবে যে ক্যাপদের মাঝে আমি লাইক ক্যাপদের মাঝে আর আনলাইক ক্যাপদের মাঝে যদি ক্রস চালিয়ে দিই তাহলে কি পাওয়া যায়।
তো প্রথমেই দেখো আই ক্যাপ ক্রস আই ক্যাপ যদি আমি করি তাহলে নিশ্চয়ই এটাও মেথড ওয়ানে চালাবো। তাহলে এ বি সাইন থিটা এন ক্যাপ, এ বলতে এটার ম্যাগনিটিউড দ্যাট ইজ 1, বি বলতে এটার ম্যাগনিটিউড সেটাও 1, আর সাইন থিতা জায়গায় আবারও নিশ্চয়ই সাইন 0 হবে। রিজন ওটার মতোই ছিল, কি ছিল যে সেম ভেক্টর যেহেতু তাদের মাঝে অ্যাঙ্গেল অবশ্যই 0 মেনটেন করা। তবে পাশে তো একটা এন ক্যাপ থাকে তাই না, তো এন ক্যাপটা আমি কি আপাতত এন ক্যাপই রেখে দিলাম, কারণ এই এন ক্যাপটা কি আসে তার উপর ডিপেন্ডই করে না, ক্যান ডিপেন্ড করে না, কারণ সাইন 0 কত দেয় 0 দেয়, তো সেজন্য আনসারটা 0 চলে আসে, 0 ভেক্টর। ভেক্টর কেন দিলাম, কারণ তোমরা নিশ্চয়ই ভেক্টরের বেসিক কনসেপ্টে দেখেছিলে যে 0 ভেক্টর বলতে একটা ভেক্টর এক্সিস্ট করে যার ডাইরেকশনটা আনডিফাইন্ড থাকে আর ম্যাগনিটিউডটা 0 হয়। তো এখানে যেহেতু দুজনের মাঝে ক্রস প্রোডাক্টটা একটা ভেক্টর, তাই তোমাকে বাধ্য হয়ে 0-র উপরে কি ইউজ করতে লাগবে, একটা ভেক্টর ইউজ করতে লাগবে, মানে এটা কি একটা 0 ভেক্টর। ঠিক তেমনি বুঝতে পারছো আই ক্যাপ ক্রস আই ক্যাপ যেমন করেছো, জে ক্যাপ ক্রস জে ক্যাপ যদি করো এবং কে ক্যাপ ক্রস কে ক্যাপ যদি করো, প্রত্যেকবার সেম হালই হবে ওদের, প্রত্যেকে আনসার দেবে 0। তো কম্পেয়ার করতে থাকো পাশাপাশি, পাশাপাশি রাখার এটাই ছিল কারণ যাতে কম্পেয়ার করে মনে রাখতে পারো। এখানে লাইকদের যদি আমি ধরি ডট প্রোডাক্ট করার জন্য আনসারটা 1 পাই, বাট এদের যদি লাইক ধরি আমি তাদের ক্রস প্রোডাক্টটা কিন্তু 0 আসে, ঠিক আছে। তাহলে এটা কি ছিল, এটা ছিল লাইক ইউনিট ভেক্টরস। এবার দেখা যাক আনলাইকদের কি হাল হয়, সেজন্য তুমি আই ক্যাপ ক্রস জে ক্যাপ নিতে পারো। আবারও কি করব আমরা, এ বি সাইন থিটা, তো এ বলতে এটার ম্যাগনিটিউড 1, বি বলতে ওটার সেটাও 1, সাথে সাইন 90 হবে। রিজন ওখানে বলেছিলাম এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থাকে, এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস, সেজন্য সাইন 90, সাথে আছে আমার একটা ডাইরেকশনের জন্য ক্যাপ। এই ক্যাপটা কি হবে এটা বোঝার জন্য আবার আমার কোথায় যেতে লাগবে, এখানে যেতে লাগবে। তুমি এক্স থেকে ওয়াই এর দিকে যদি ঘোরাও, বলে কেন ঘোরাবো এক্স থেকে ওয়াই দিয়ে, কারণ শুরুতে আছে আই ক্যাপ, পরে আছে জে ক্যাপ। তাহলে আমার হাতকে সেম ভাবে এক্স অ্যাক্সিস থেকে ওয়াই অ্যাক্সিস দিকে ঘোরাতে লাগবে। তো এক্স ওয়াই এবং জেড এদের রোটেশনটা বা ওরিয়েন্টেশনটা মোটামুটি এমন থাকে। এক্স থেকে ওয়াই দিকে যদি ঘোরাও, তোমার রাইট থাম কোন দিকে ডাইরেক্টেড থাকে, জেড এর দিকে, তাই এ পাশে ক্যাপটা জেড বলতে কে, নাথিং বাট কে ক্যাপ বসবে। দেখো বুঝতে পেরেছো কিনা। সেম রাইট হ্যান্ড রুল দিয়ে আমরা যদি এক্স থেকে ওয়াই এর দিকে হাতটা ঘোরাই একইভাবে, তবে আমাদের রাইট থামটা কোন দিকে ডাইরেক্টেড থাকে, উপরের দিকে, দ্যাট ইজ জেড অ্যাক্সিস, আর ওর করেসপন্ডিং ক্যাপ বলতে কে ক্যাপ নিশ্চয়। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো সাইন 90 যেহেতু 1, এই পুরো আনসারটা চলে এলো আমাদের কে ক্যাপ। আর আমি যদি এক্ষুনি এটাকে উল্টে দিই, মানে জে ক্যাপ ক্রস আই ক্যাপ করে দিই, এই ব্যাপারগুলো তো সেমই থাকবে না রে। কিন্তু এখানে সাইন 90 হওয়ার পর যেই তুমি কে ক্যাপ বসাতে যাবে ওখানে কিন্তু মাইনাস ইউজ করতে লাগবে, কারণ সেম টু সেম এটা পারপেন্ডিকুলার তো থাকবে, বাট ডাউনওয়ার্ড হয়ে যাওয়ার জন্য এটা নেগেটিভ জেড অ্যাক্সিস হবে, আর নেগেটিভ জেড অ্যাক্সিসের ক্যাপ বলতে মাইনাস কে ক্যাপ। তাই আনসারটা কি পেলে তুমি, মাইনাস কে ক্যাপ। এবং এমনই পাওয়া উচিত, কারণ আমি দেখে এসেছিলাম যদি ক্রস প্রোডাক্টকে উল্টে দিই আমরা, সামনে একটা মাইনাস চলে আসে। এখানে কিছুই চেঞ্জ করিনি, শুধু উল্টে দিয়েছিলাম, তাই সামনে একটা মাইনাস চলে এলো। তো এমন করে কি দুটো সেট হয়ে গেল না, শুধু আই জে কে ধরেই দুটো সেট হয়ে গেল। তো জে কে ধরলে আরো দুটো, কে আই ধরলে আরো দুটো। তো এমন করে এদের মনে রাখতে একটু ভেজাল হয়তো ফেস করতে লাগতে পারে, কিন্তু সেই ভেজালকে ওভারকাম করার জন্য একটা ট্রেডিশনাল রুল চলছে, আমিও শিখেছিলাম, এখন শেখাচ্ছি আমি। তো এই রুলটা আগে থেকেই চলে আসছে, খুবই একটা সুন্দর কিউট রুল। এই ব্যাপারটা কি একটু খেয়াল করো, একটা সার্কেল আঁকতে লাগবে। প্রথমে কি আঁকতে লাগবে, একটা সার্কেল। এই সার্কেলে 3টা অ্যারো দিতে লাগবে, এবং 3টা অ্যারোর ডাইরেকশন যাতে একই দিকে ডাইরেক্টেড থাকে। তুমি ক্লকওয়াইজ ঘোরাবে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে এটা তোমার মর্জি বাবা, তবে যেটাই ঘোরাও 3জনকে একই দিকে ঘোরানো চাই। যেমন আমার ক্লকওয়াইজ পছন্দ, তাই আমি ক্লকওয়াইজ ঘুরিয়েছি। আচ্ছা, এবার 3টা যে অ্যারো, সেই 3টা অ্যারো হেডের মধ্যে 3জন ক্যাপকে পরপর বসিয়ে দিতে হবে। আই রিপিট, পরপর বসিয়ে দিতে হবে, মানে পিছের দিকে গেলে চলবে না, অ্যারো ওয়াইজ তোমাকে ওদের বসিয়ে এগোতে হবে। হয়ে গেল, এটাই হচ্ছে ওই ট্রিকটার জন্য ফিগার, মানে প্লেসমেন্ট, ফিগারের প্লেসমেন্ট। একটু প্রো যখন হয়ে যাবে তখন ফিগারও আঁকতে লাগবে না, এটা মাথায় তুমি প্রসেসিং চালাতে পারবে, ঠিক আছে। এখন ফিগার দিয়ে বোঝো। এবার ধরো তোমাকে আমি বললাম যে আই ক্যাপ ক্রস জে ক্যাপ কত হয়, তোমার ডিউটি হবে আই ক্যাপের কাছে যাওয়া এবং তার থেকে জে ক্যাপের কাছে এগিয়ে যাওয়া। তো তুমি যেই এগোলে আই থেকে জের দিকে, তুমি দেখলে অ্যারোর দিকেই ঘুরছো, অ্যারো তোমাকে নিয়ে যায় আই এর পরে জে এর কাছে, তুমিও যেতে চাইছো আই থেকে জে এর কাছে। আর যখন তুমি অ্যারোর দিকে এগোবে তখন তোমার আনসার হবে তার সামনের জোন, দ্যাট ইজ কে ক্যাপ।
দেখো বুঝতে পেরেছো কিনা? আই রিপিট, যদি আমি অ্যারোর দিকেই এগিয়ে যাই তবে আমার আনসার আসবে সামনের জন, দুইজন বাদে একজনই তো পড়ে থাকবে, সেই একজন সামনে যে পড়ে থাকবে সেই হবে আমার আনসার। এবার সাপোজ তোমাকে জিজ্ঞেস করা হয়েছিল জে ক্যাপ ক্রস আই ক্যাপ, তুমি আবারও যাবে কার কাছে? জের কাছে, এবং তার থেকে শুরু করে আই ক্যাপের দিকে রওনা দেবে। এরকম করে নয় কিন্তু, আমি বারবার বলছি কোনো জাম্পিং এখানে অ্যালাউ করা হবে না, মানে জের পরে তুমি কে ক্যাপকে জাম করে আইর কাছে, না, এটা অ্যালাউ করা হবে না। একদম পরপর যাতে তুমি পেতে পারো, কিন্তু এখানে কি উল্টো করে যেতে হচ্ছে তোমার। যদি পরপর পেতে চাও তোমার উল্টো করে যেতে হচ্ছে। কার উল্টো? অ্যারোর উল্টো। আর যখনই তোমার উল্টো করে যেতে হবে তখনও তোমার আনসার হবে ওই দুইজন বাদে আরেকজন, মানে পরের জন, কিন্তু তার সামনে একটা মাইনাস লেগে যাবে। দেখো এই সিম্পল ট্রিকটা মাথায় ঢুকলো কিনা দেখো। যদি আমি অ্যারোর দিকেই এগিয়ে যাই তবে সামনের জন হয় সামনে প্লাস। যদি অ্যারোর উল্টো দিকে আমার এগোতে হয়, যেমন জে ক্রস আই, তবু কি হবে? ওই সামনের আরেকজনই হবে, কিন্তু সামনে একটা মাইনাস সাইন চলে আসবে। তাহলে এমন করে আমি যদি আরেকটা সেট বানাই তাহলে কি আসে দেখো তো। জে ক্যাপ ক্রস কে ক্যাপ যদি করি, নিশ্চয়ই বুঝতে পারছো সামনের দিকে এগোচ্ছি, তার মানে ও দুজন বাদে বাকি যেজন তার প্লাস হবে। আর কে ক্যাপ ক্রস জে ক্যাপ যদি করি, সেম ভাবে আমার পিছের দিকে যেতে হচ্ছে, তাই আনসারটা আই ক্যাপ, কিন্তু সামনে একটা মাইনাস লেগে যাবে। এমন আরো একটা সেট আছে, এমন যদি কে ক্যাপ ক্রস আই ক্যাপ করি, দেখো আবার অ্যারোর দিকে যাচ্ছি, তাই বাকি জন প্লাস সহ বসবে। আর আমি আই ক্রস কে যদি করি, অ্যারোর উল্টো দিকে যাচ্ছি দেখে এখানেও বাকি জন বসবে, কিন্তু সামনে একটা মাইনাস চলে আসবে। ছোট্ট একটা ট্রিক অ্যাপ্লাই করে তুমি এই 6 জনকে খুব ইজিলি মনে রাখতে পারো, ইজিলি ক্র্যাক করতে পারো, ঠিক আছে? এইভাবে আমাদের ডট এবং ক্রস প্রোডাক্ট প্রায় শেষের পথে। আর কি জানতে লাগবে? একটা ছোট্ট একটা ব্যাপার যেটা খুব খুব বেশি তোমাদের ইউজ হবে সেটা জানা চাই। যদি দুটো ভেক্টর নিজেদের মাঝে পারপেন্ডিকুলার থাকে তবে তাদের যে কন্ডিশনটা সেটা হয় তাদের মাঝে ডট প্রোডাক্টকে জিরো দেখানো। তুমি ওভাবেও চিন্তা করতে পারো যে দুটো ভেক্টরের মাঝে যদি ডট প্রোডাক্ট জিরো, তার মানে ওই দুটো ভেক্টর নিজেদের মাঝে পারপেন্ডিকুলার। বা দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার বলা থাকে তবে তাদের মাঝে ডট করলে তুমি কত পাবে? জিরো পাবে। তো এই ব্যাপারটা কিভাবে এসেছে সেটা একটু মাথায় রাখো, তাহলে ভোলার সম্ভাবনা থাকবে না। ভোলার থেকেও প্যাচ লাগার সম্ভাবনা বেশি থাকে, কারণ এর পরেই যে ব্যাপারটা আছে, মানে দুটো ভেক্টর যদি প্যারালাল হয় তবে নাকি তাদের ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউডটা কত হয়? জিরো হয়। এখানে কিন্তু মডিউলাস ইউজ করলাম না। আমি কেন করলাম না? কারণ এই ব্যাপারটা নিজেই স্কেলার, তো মডিউলাসের কোনো মানেই নেই। কিন্তু এই ব্যাপারটা তো একটা ভেক্টর, তো শুধু জিরো কখন বসাতে পারবো রে? যখন আমি মডিউলাস ইউজ করব। আচ্ছা, তো যেহেতু ডট করলে পারপেন্ডিকুলার হয়, মানে ডটটা জিরো এলে আর ক্রসটা জিরো এলে প্যারালাল হয়, তো ভুলে যাওয়ার থেকেও প্যাচ লাগার একটা চান্স থাকে। তো সেই প্যাচটা যদি লেগেও যায় তাহলে কি করে খুলতে পারবে প্যাচটা, এটা একটু বোঝার চেষ্টা করো। যদি পারপেন্ডিকুলার থাকে তবে অ্যাঙ্গেলটা কত হয় তাদের মাঝে? যদি পারপেন্ডিকুলার থাকে অ্যাঙ্গেলটা তাদের মাঝে কত হয়? 90। আর কার 90 জিরো দেয়? কসের 90 না সাইনের 90? সবাই জানো কস 90 জিরো। আর কসকে আমরা কোথায় পাই? কস থিটাকে আমরা কোথায় পাই? ডট প্রোডাক্টে নিশ্চয়ই। তাই ডট প্রোডাক্ট করলে জিরো দেখানো তখন আমাদের ডিউটি থাকে। দেখো মাথায় ঢুকলো কিনা? আবারও বলছি আমি, পারপেন্ডিকুলার মানে অ্যাঙ্গেলটা 90, আর কার 90 জিরো দেয়? কস 90 জিরো দেয়। কস থিটা কোথায় পাই? ডট প্রোডাক্টে পাই। তাই দুটো ভেক্টরের মাঝে ডট জিরো দেখানোই থাকে ওটার কন্ডিশন। ঠিক তেমনি ভাবো, প্যারালাল হলে অ্যাঙ্গেলটা কত হয়? 0 ডিগ্রি হয়। আর 0 ডিগ্রি কে জিরোতে জিরো দেয়? কস দেয় না সাইন দেয়? নিশ্চয়ই জানো সাইন দেয়। তো যেহেতু সাইন জিরো জিরো দেয়, আর সাইন থিটা আমরা কার থেকে পাই? ক্রস প্রোডাক্ট থেকে পাই, তখন প্যারালালের জন্য দেখানো ডিউটি থাকে দুজনের ক্রস প্রোডাক্টটা জিরো। দেখো ঢুকলো কিনা মাথায়? প্যাচ না লাগলে খুব ভালো, যদি লাগে প্যাচটা এভাবে তোমরা খুলতে পারো। তো এই পিছনের যে রিজনটা এটা কিন্তু মনে রেখে দেবে। ডট আর ক্রসের আরো কিছু ব্যাপার স্যাপার থাকে, কিছু অ্যাপ্লিকেশন বলতে পারো তুমি। অ্যাপ্লিকেশন, তার জন্য শুধু কিছু ফর্মুলা জানাই কাফি। যারা 12-এর আছো তারা ফর্মুলাগুলো নিশ্চয়ই চেনো, যতগুলো ফর্মুলা লিখবো। আর যারা 11-এর আছো কিছু চিনবে কিছু চিনবে না, কিন্তু চাপের কোনো কারণ নেই। আগে সামনের দিকে যে চ্যাপ্টারগুলো পাবে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা একটা দুটো করে নতুন নতুন ফর্মুলা শিখবে না, ওই ফর্মুলাগুলোই এগুলো। তো একটা ফর্মুলা নিশ্চয়ই সবাই জানো, 11-12 সবাই জানবে, সেটা হচ্ছে W = ফোর্স ভেক্টর ডট ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তো ছোট ক্লাসে তোমরা কি করে এসেছো?
ফোর্স আর ডিসপ্লেসমেন্টকে ডাইরেক্ট প্রোডাক্ট করে দিতে, কিন্তু এখন আর সেই ব্যাপারটা চলবে না। এখন তোমরা দেখতে পাচ্ছ যেহেতু ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট দুজনই ভেক্টর হয়, তাই তাদের মাঝে হয় ডট করতে লাগবে, নয় ক্রস করতে লাগবে। তো ডট করতে লাগবে কেন? তার রিজনটা হচ্ছে ওয়ার্ক ডান একটা স্কেলার কোয়ান্টিটি, আর স্কেলার আমরা কোত্থেকে পাই? ডট প্রোডাক্ট থেকে পাই। তাই এই দুজন ভেক্টর ফোর্স আর ডিসপ্লেসমেন্টকে ডট করলে ওয়ার্ক পাওয়া যায়। আর এনার্জিও তুমি এভাবে বের করতে পারো, যেহেতু ওয়ার্ক এনার্জি ইকুইভ্যালেন্স থিওরেমে কিছু কিছু স্পেসিফিক কেসে ওয়ার্ক ডান যা হয় সেটাই এনার্জি হিসাবে স্টোর হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট ফর্মুলা হচ্ছে টাউ মানে টর্ক। এটা তোমরা 11-এর 2-3টে চ্যাপ্টার পরেই পাচ্ছ। সে টর্কের সিম্বল হয় টাউ। সে টাউ ভেক্টরকে পাওয়া যায় আর ভেক্টর ক্রস এফ ভেক্টর করে। আর ভেক্টর বলতে নিশ্চয়ই জানো পারপেন্ডিকুলার ডিস্টেন্স, যে পয়েন্ট থেকে তুমি টর্ক বের করতে চাইছো সেই পয়েন্ট থেকে লাইন অফ অ্যাকশন অফ ফোর্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, আর এফ তো নিজেই ফোর্সটা। তো এই দুজন ভেক্টরের ক্রস প্রোডাক্ট হয় আমাদের টর্ক টাউ ভেক্টর। তবে বাবা এখানে তুমি ফোর্স আগে বসাও আর পরে বসাও, আনসার কিন্তু সেম আসে। কি বলেছিলাম? ডট প্রোডাক্ট কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে। কিন্তু ক্রস প্রোডাক্টে কিন্তু সাবধান রে, ক্রস প্রোডাক্টটা তুমি যদি উল্টো করে করো তবে কিন্তু আনসারও কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তাই মনে রাখতে লাগবে যে ক্রস প্রোডাক্ট হলে শুরু থেকে শেষে কে আলাদা করে মনে রাখা যায়। তো টর্কের জন্য শুরুতে হয় আর ভেক্টর, শেষে হয় এফ ভেক্টর। ঠিক আছে, আর কি জানতে পারো? যেমন পাওয়ার, ফোর্স ভেক্টর ডট ভেলোসিটি ভেক্টরের পাওয়ার। তো এমন করে আরো কয়েকটা থাকতে পারে, বই থেকে খুঁজে নিও। কিন্তু এই জিনিসগুলো যদি মনে রাখো তবে এই স্পেসিফিক কেসগুলো দিয়ে যদি নিউমেরিক্যালস অ্যাড করা থাকে তখন তোমাদের হেল্প হবে। ঠিক আছে, আচ্ছা তো ভেক্টর প্রোডাক্টের যে মেথড 2 আছে সেটা এখনো দেখানো হয়নি। ডট প্রোডাক্টের মেথড 1 মেথড 2 দুটোই হয়ে গেছে, আর ক্রস প্রোডাক্টের মেথড 1 হলেও মেথড 2টা বাকি আছে। তো চলো দেখা যাক আমাদের ভেক্টর ক্লাসের লাস্ট টপিক ভেক্টর প্রোডাক্টের মেথড 2। মেথড 2টা বলতে পারো ম্যাথামেটিক্সের একটা আলাদা ক্লাসই হয়ে যাবে। তোমরা যারা ম্যাথ রেখেছো মেইন বা এমনিতেই যারা রেখেছো সবাই কি একটা চ্যাপ্টার পাবে ম্যাথামেটিক্সে যার নাম ডিটারমিনেন্ট। সেই ডিটারমিনেন্টটাই আজকে আমাদের শিখতে লাগবে ক্রস প্রোডাক্টের মেথড 2টাকে শেখার জন্য। ঠিক আছে, তো ম্যাথ তাদের কাছে তো শিখবেই, তার আগেই আমাদের কাছে শিখে নিচ্ছ আর কি। তো দুটো ভেক্টরকে অ্যাজ ইউজুয়াল সেম রাখা হয়েছে, এ আই কে প্লাস বি জে কে প্লাস সি কে ক্যাপ আর পি আই কে প্লাস কিউ জে কে প্লাস আর কে ক্যাপ। তুমি মেথড 2তে কি করতে যাচ্ছ? ক্রস প্রোডাক্ট বের করতে যাচ্ছ। এবং এখানে মেথড 2 করার রিকোয়ারমেন্ট কি ছিল? দুজনের রেক্টেঙ্গুলার ফরম্যাট জানা চাই। এখানেও মেথড 2 করার সেম রিকোয়ারমেন্ট, এই দুজনের রেক্টেঙ্গুলার ফরম্যাট জানা চাই। তো শুরু করা যাক। এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ডিটারমিনেন্ট দেওয়ার সিস্টেম হচ্ছে এমন একটা স্কোয়ারের মতো বক্স দিতে হবে, তবে যার দুটো আর্ম কি থাকবে? ওপেন, আর দুটো আর্ম এভাবে প্যারালাল সেট হয়ে থাকবে। ঠিক আছে, 3/3-তে এই ব্যাপারটা চলবে। 3/3 বলতে 3টা রো হবে তার, তেমনি 3টা কলাম হবে তার। ফার্স্ট রো অলওয়েজ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ হবে। ফার্স্ট রোতে কারা বসবে? অলওয়েজ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এখানে চেহারাগুলোতে সামনে মাঝে প্লাস থাকুক মাইনাস থাকুক ডাজেন্ট ডিপেন্ড, অলওয়েজ ফার্স্ট রো আই জে কে। সেকেন্ড রো হবে প্রথমে যে ভেক্টরটা আছে, যেমন এখানে এ ভেক্টর, তার করেসপন্ডিং কোফিশিয়েন্টগুলো। তো যাও এ ভেক্টরের কাছে, আই ক্যাপের করেসপন্ডিং কোফিশিয়েন্ট কত দেখা যাচ্ছে? প্লাস এ। কি বললাম? প্লাস এ, কারণ উইথ সাইন বসানো তোমার ডিউটি থাকে। আজকে প্লাস আছে দেখে আমি শুধু এ বসাচ্ছি। যেমন জে ক্যাপের কোফিশিয়েন্ট দেখতে পাচ্ছ বি, যদি মাইনাস থাকতো এখানে আমার কিন্তু মাইনাস বি বসাতে লাগতো। তো আই রিপিট, উইথ সাইন এদেরকে প্লেস করতে লাগে। তেমনি কে ক্যাপের কোফিশিয়েন্ট কত আছে? প্লাস সি। এবার তোমার কাজ বি ভেক্টরের কাছে যাওয়া, যেহেতু সে পরে আছে। সো যাকে আগে পাবে তার কোফিশিয়েন্ট গুলো সেকেন্ড রোতে, যাকে পরে পাবে তার কোফিশিয়েন্ট থার্ড রোতে। পি কিউ আর, যে কারণে এ বি সি হয়েছে, একই কারণে করেসপন্ডিং কোফিশিয়েন্টস পি কিউ আর হবে আমার থার্ড রো। প্লেসমেন্ট শেষ। তাহলে ফার্স্ট স্টেপে এই ডিটারমিনেন্টটা সাজাতে লাগে, গোছাতে লাগে। সেকেন্ড স্টেপ কি হয়? ফার্স্ট রো ফার্স্ট কলাম, দেখো ফার্স্ট রো এটা, তার মধ্যে ফার্স্ট কলাম এটা, তাহলে কোন মেম্বারটা পড়লো? আই ক্যাপ না? আবার দেখো ফার্স্ট রোর মধ্যে ফার্স্ট কলাম, তাহলে কে পড়লো? আই ক্যাপ। তাকে দিয়ে কাজ শুরু করতে লাগবে। সাথে একটা ব্রেকেট, ব্রেকেটে দুটো প্রোডাক্টের ডিফারেন্স করতে লাগবে। কি বললাম? দুটো প্রোডাক্টের ডিফারেন্স। এবার প্রোডাক্টগুলো কি হবে? তুমি কি চুজ করেছিলে?
ফার্স্ট রো ফার্স্ট কলাম, এই ফার্স্ট রো ফার্স্ট কলামের এভরি মেম্বার বাদ যাবে, তাহলে কে বাঁচবে? এই 4 জন বাঁচবে। অলওয়েজ একটা রো একটা কলাম বাদ দিলে 4টা মেম্বারই বেঁচে থাকে। তো এই 4 জন মেম্বারের মধ্যে লেফট আপার ডায়াগোনালটা আগে টার্গেট করতে হবে। কি বললাম? লেফট আপার থেকে যে ডায়াগোনালটা সেটার প্রোডাক্ট আগে করতে লাগবে। তার মানে কি হবে? বি ইন্টু আর, দ্যাট ইজ বি আর, মাঝে অলওয়েজ মাইনাস। আচ্ছা একটা জিনিস, এখানে কিন্তু উইথ সাইন প্রোডাক্ট করেছিলাম আমি, মানে প্লাস বি প্লাস আর আছে দেখে আজকে কি হয়েছে? প্লাস বি আর। যদি মাইনাস থাকতো মাইনাস বি আর হতো, যদি এখানেও মাইনাস থাকতো মাইনাস বি আর হতো, যদি দুটোই মাইনাস থাকতো সেই প্লাস বি আরই হতো। তোর মানে উইথ সাইন এদের প্রোডাক্ট করতে লাগে, মাঝে অলওয়েজ মাইনাস। এবার অ্যানাদার ডায়াগোনাল যা পড়ে আছে, এই 4 জনই তো বেঁচে ছিল নাকি? ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ দিয়ে এই 4 জনই ছিল। এই 4 জনের মধ্যে একটা ডায়াগোনাল কমপ্লিট। কোন ডায়াগোনাল নিতে হয়? লেফট আপার কর্নারের যে ডায়াগোনালটা। অ্যান্ড অ্যানাদার ডায়াগোনাল এখানে বসবে, দ্যাট ইজ সি কিউ। উইথ সাইন প্রোডাক্ট করছি, কত এলো? সি কিউ এলো। তো আই ক্যাপ যেহেতু প্রথমে কাজ করলো, নিশ্চয়ই এবার জে ক্যাপের পালা। তবে বাবা জে ক্যাপের আগে একটা মাইনাস থাকবে, মনে রেখো ভালো করে, জে ক্যাপের আগে একটা মাইনাস তোমাকে ইউজ করতে হবে। রিজনটা কি থাকে? জে ক্যাপের জন্য অ্যাকচুয়ালি লেফট আপার ডায়াগোনাল না হয় রাইট আপার ডায়াগোনালটা হয়। অনেক স্যার দেখবে শেখাবে এখানে প্লাসই বলবে, কিন্তু লেফট আপার না নিয়ে রাইট আপার নেবে। কিন্তু কিছু কিছু স্যার, যেমন আমি মনে করি, এবং আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও এটাকেই আমি বেটার মনে করেছিলাম যে এখানে মাইনাস দিয়ে তুমি লেফট আপার ডায়াগোনালটাকে আগে নেওয়াটা বেটার। তাহলে চলো, জে ক্যাপ কোন রোতে পড়েছে? ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড কলাম। তাহলে ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড কলামের এভরি মেম্বার বাদ। তাহলে কোন 4 জন বাঁচছে? নিশ্চয়ই এই 4 জন। ফার্স্ট রো সেকেন্ড কলাম বাদ গেলে এই 4 জন বাঁচে। তার লেফট আপার কর্নার কে হচ্ছে? এটা নিশ্চয়ই। তাহলে এ ইন্টু আর, দ্যাট ইজ এ আর, অ্যান্ড উইথ সাইন যদি এই ডায়াগোনাল করি কত আসছে? সিপি। অ্যান্ড মাঝে অলওয়েজ মাইনাস বলেছিলাম আমি। আর কে বেঁচে আছে? নিশ্চয়ই কে ক্যাপ। তার আগে ইউজুয়ালি কত হবে? কি হবে? প্লাসই হবে। তাহলে একমাত্র জে ক্যাপের আগে মাইনাস ইউজ করতে লাগে, আই এবং কে দুটোর আগে প্লাস সাইন। এবং প্রত্যেকটাতে কিন্তু একটা ব্যাপার মেনটেন করা হয়েছে, সেই ব্যাপারটা হচ্ছে অলওয়েজ লেফট আপার কর্নার, লেফট আপার কর্নারের ডায়াগোনালটা আগে, বাকিটা পরে, মাঝে অলওয়েজ মাইনাস। তো দেখো বাবা, আমি যদি কে ক্যাপকে নিই তাহলে কে বাদ যাচ্ছে? ফার্স্ট রো অ্যান্ড থার্ড কলাম নয় কি? কে ক্যাপটা কোথায় পড়ছে? ফার্স্ট রোর থার্ড কলাম। তাহলে কারা বাদ? এরা সবাই বাদ। এই 4 জন তখন বেঁচে থাকছে। তো আবারও লেফট আপার কর্নার মানে কি? প্লাস এ প্লাস কিউ, উইথ সাইন প্রোডাক্ট করলে এ কিউ। এরপর হচ্ছে আর অ্যানাদার ডায়াগোনাল, দ্যাট ইজ বিপি, অ্যান্ড মাঝে অলওয়েজ মাইনাস। দেখো বাবা, এভাবেই ডিটারমিনেন্ট শেখাটা তোমাদের কমপ্লিট হলো। যদি একটু প্রবলেম এখনো থেকে যায়, ভিডিওটা আবার পেছনে যাও, পেছনে গিয়ে আরেকবার চালিয়ে দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো নিজেদের চোখে দেখতে পেলে ক্রস প্রোডাক্ট করে আমরা যে চেহারাটা পেলাম, সেই চেহারাতে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এরা হাজির। মানে এই যে চেহারাটা, এটাও তো আরেকটা ভেক্টর, যেহেতু রেক্টেঙ্গুলার কম্পোনেন্টসেই এক্সপ্রেসড হয়ে আছে। তাই তো বলা হয় ক্রস প্রোডাক্ট আনসারে অলওয়েজ কি দেয়? ভেক্টর দেয়। এবার তোমার কখনো এইখানে এ ক্রস বি ভেক্টরের ম্যাগনিটিউড বার করার দরকার হতেই পারে, তো সেটা জানো নিশ্চয়ই। এমন রেক্টেঙ্গুলার ফরম্যাট থেকে ম্যাগনিটিউড বার করার প্রসেস হচ্ছে √x² প্লাস y² প্লাস z², যেখানে x বলতে আই ক্যাপের কোফিসিয়েন্ট, y বলতে জে ক্যাপের কোফিসিয়েন্ট, z বলতে কে ক্যাপের কোফিসিয়েন্ট। তো এই প্রসেসে তুমি ক্রস প্রোডাক্ট সারার পর, করে ফেলার পর, ইচ্ছে করলে এর ম্যাগনিটিউডও বের করতে পারো এই ফরম্যাটটা থেকে। তো চলো বাবা, স্কেলার অ্যান্ড ভেক্টর প্রোডাক্টের ক্লাস মোটামুটি এখানেই শেষ হলো। আশা করি 100% তো ক্লেম করবো না, বাট মোর দেন 90% টপিক আমি কভার করে দিয়েছি, অল অ্যাবাউট ডট অ্যান্ড ক্রস প্রোডাক্ট। তো যে যে জিনিসগুলো মেনটেন করতে বললাম, মেথড 1 কখন ইউজ করব, মেথড 2 কখন ইউজ করব, এটা নিয়েই সকলের মনে ধোঁয়াশা থাকে। তো এই ব্যাপারগুলো খুব ভালো করে খেয়াল করো এবং মনে রাখার চেষ্টা করো। আর ডিটারমিনেন্টটা যদি প্রবলেম থেকে থাকে, আরেকবার ভিডিওটা প্লে করে চালিয়ে নাও। ঠিক আছে?